বারবার আমরা তুলে ধরি নিউজ 18 বাংলায়, নদী হোক, নদ হোক, পুকুর হোক, চুরি হয়ে যাচ্ছে। এই রকমই কোলাঘাটে রূপনারায়ণের চর চুরির অভিযোগ এবং এখানে নির্মাণের অভিযোগ উঠছে বেআইনি ভাবে। কোলাঘাটে রূপনারায়ণ চুরি, রূপনারায়ণের চর দখল করে অবৈধ নির্মাণ, আর তার জন্য বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ। বারবার নৌকো টৌকো রাখা হয়, জেলেরা মাছ টাছ ধরে রাত দিন আসে, সব যদি ঘেরে নিল তাহলে নৌকাগুলো তারা কোথায় রাখবে? আমরা চাইছি ওইখানে না হোক, ভেঙে দিক, পরিষ্কার ভেঙে দিক, যেমন আছে মাঠ থাকবে, নৌকো টৌকো রাখবে, ছেলেরা যা আশা করছে দুর্গা ঠাকুর ভাসান টাসান হবে, ওইটাই চাই আমরা। কথা বলবো প্রতিনিধি সুজিতের সঙ্গে। সুজিত, এত মানুষ নেমেছেন রাস্তায়, তার মানে তো চর দখল করেই, এই রূপনারায়ণের চর দখল করেই অবৈধ নির্মাণ হচ্ছে। কারা করছে, কাদের বিরুদ্ধে অভিযোগ? পাকাপাকি নির্মাণ এবং প্রশাসন যে উদাসীন সেটাই বলছেন এলাকার মানুষ, এবং সে কারণেই তারা পথে নেমেছেন। এটা একটা ভালো দিক, কিন্তু ছবিতে দেখাচ্ছি যেটা দেখা যাবে নদীর পাড়ে এবং কোলাঘাটে রূপনারায়ণের একেবারে নদী পাড়েই দেখা যাচ্ছে চর দখল করে পাকাপাকি নির্মাণ। সেই নির্মাণ একদিন দুদিন ধরে হয়নি, দিনের পর দিন ধরে কিন্তু এই নির্মাণ কাজ চলছে। এবং তা নিয়ে যখন প্রশাসনের নিজেদেরই বলা যায় যে পদক্ষেপ নেওয়া উচিত, তখন না নেওয়ার কারণে তারা অভিযোগ করছেন। আমরা কি প্রশাসনের কারো সঙ্গে কথা বলেছিলাম সুজিত? প্রশাসনের সব বিষয়টি দেখছেন বলে জানাচ্ছেন, কিন্তু তুমি যে প্রশ্ন করলে যে কারা এর পেছনে রাজনৈতিক চাপানুতর যখন সামনে আসছে, তখন দেখা যাচ্ছে বিরোধীরা বলছে শাসক দলের লোকজন আছে, তাই সেচ দপ্তর কিছু করছে না। সেচ দপ্তর জানাচ্ছেন যে বিষয়টি দেখা হচ্ছে, কিন্তু দেখতে দেখতে তো পাকা নির্মাণ একেবারে বড় আকার নিয়েছে। কবে আর দেখা হবে সেটাই তো বড় প্রশ্ন। স্থানীয় মানুষ পর্যন্ত রাস্তায় নেমে পড়ছেন, একেবারে পরিষ্কার দেখা যাচ্ছে দিনের আলোয় চকচক করছে একেবারে ওই বেআইনি নির্মাণ, তারপরেও চোখে পড়ছে না প্রশাসনের। আর গঙ্গাসাগরেও ভাঙন, কোটালের জলোচ্ছ্বাস, আর তাতে ভাঙন বাড়ছে। যথেষ্ট আতঙ্কিত ওই এলাকার মানুষ। সাগর তটের 1 থেকে 3 নম্বর স্নানঘাটে ভাঙন এলাকা পরিদর্শন করেছেন বিধায়ক। স্থানীয়রা কি বলছেন একবার দেখি। জুলাই আগস্ট মাসে, জুন জুলাই আগস্টে যে 3 মাস বর্ষাকালে, এই বর্ষাকালে সমুদ্রের জল বা বিভিন্ন প্রতি বছরের নিম্নচাপ, এই নিম্নচাপের জন্য এখানকার যে উপকূলবর্তী মানুষ প্রচণ্ড আতঙ্কের ভিতরে থাকে। আমরাও আতঙ্কের ভিতরে রয়েছি। তাই কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যাতে পার্মানেন্ট এই সমস্যার সমাধান করা যায়, সেইটুকু অস্থায়ীভাবে না করে পাকাপাকিভাবে পার্মানেন্টভাবে আপনারা একটু ব্যবস্থা গ্রহণ করুন। একদম। এই সাধারণ মানুষ প্রত্যেক বছর দাবি করেন যে পাকাপাকিভাবে সমাধান করুন। কোন রকম পাকাপাকিভাবে সমাধানের কোনো আশ্বাস? বিশ্বজিতের সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ, হ্যাঁ দেখো, সবেমাত্র সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা কিন্তু ঘুরে গিয়েছেন, এবং যে স্থানীয় যে প্রশাসন এবং ইরিগেশন দপ্তর আছে সবাইকে কিন্তু আপাতত যে পরিস্থিতিটা হয়ে রয়েছে তার উপর রিপোর্ট তলব করা হয়েছে। যেটা তোমাকে প্রথমেই বলে রাখবো যে আমাদের কিন্তু সব ধারণা পাল্টে দিল। আমরা যেটা জানতাম যে শীতে সমুদ্র কিন্তু উত্তাল হয় না স্বাভাবিকভাবে, কিন্তু যেটা সব ধারণা কিন্তু ভেঙে দিল এই যে দোল পূর্ণিমার কোটাল, সেই কোটালে কিন্তু একদম জলোচ্ছ্বাস দেখা গেল, একদম সমুদ্র ফুলে ফেপে উঠেছে। এবং তার জেরে কয়েকদিন আগে যে সাগর মেলার সময় যে অস্থায়ীভাবে যে বাঁধ নির্মাণ করা হয়েছিল, অর্থাৎ ঠেকা দেওয়া হয়েছিল, সেইগুলো কিন্তু একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। আগেই তুমি জানো 470 মিটার পর্যন্ত যে মন্দিরের দূরত্ব ছিল সমুদ্র থেকে, কিন্তু সেটা আরো কিছুটা কমে এলো। দেখা যাক কি পাকাপাকিভাবে নির্মাণের কোন রকম পদক্ষেপ করা হয় কিনা। বঙ্কিম হাজরা কি বলছেন দেখুন। অতএব রাজ্য সরকার বসে নাই গঙ্গাসাগরের সুন্দরবনের বিস্তীর্ণ যে ভাঙন আবার শুরু হয়েছে, সেই ব্যাপারে রাজ্য সরকার অত্যন্ত সোজা করে এটাকে একটা পার্মানেন্ট
জায়গাতে নিয়ে যাওয়া যায়, তার জন্য প্রচেষ্টা। আর আগেই ভাঙন রোধে কপিল মুনি আশ্রমকে এগিয়ে আসার আবেদন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ভাঙনের হাত থেকে মন্দির বাঁচাতে সাহায্যের আবেদন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মন্দিরে উপার্জনের পুরো টাকাই চলে যায় অযোধ্যায়। মুখ্যমন্ত্রীর আবেদন, তা থেকে অন্তত 25% টাকা এই ভাঙন রোধের জন্য দান করার আবেদন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর মেলার সময় ওদের একটা কোটি কোটি মানুষ, 1 কোটির ওপর মানুষ আসে, প্রচুর টাকা ওদের জমাও পড়ে। সেই টাকাটা ওরা অযোধ্যায় নিয়ে চলে যায়, কারণ সেখানে ওদের একটা মন্দির আছে। আমি বলেছি যে আপনারা এবারের টাকা থেকে 25% টাকা দিয়ে, যাতে এই মন্দিরটা ডুবে না যায় জলে, আপনারা ওই জায়গাটা কংক্রিট করে দিন। গুরুদাসজি মহারাজ হ্যাঁ বলেছেন আপ জো বলেঙ্গে হাম করেঙ্গে। এটা তো গঙ্গাসাগরে ভাঙন, উত্তরবঙ্গে চলে যাব। ফালাকাটাতেও নদী ভাঙনে দিশেহারা বহু মানুষ। স্থানীয় বাসিন্দারা কি বলছেন একবার দেখাই। নদীর ওপারে অনেক আমাদের চাষাবাদী জমি ছিল, সেই জমিগুলো অলরেডি নদী গর্ভে চলে গেছে। অনেক পরিবার এখান থেকে ট্রান্সফার অন্য জায়গায় চলে গেছে। তাই আশা করছি আপনাদের মাধ্যমে খবরটা সম্প্রসারিত হলে, বিশেষ করে যে 100টা পরিবার এখানে রয়েছে এই মধ্যদাগার পাটে, সেই পরিবারগুলো সুরক্ষিত থাকবে। আর বিশেষ করে এখন তো এটা ফাল্গুন মাস চলছে, আর কিছুদিন পরে বর্ষা হয়তো চলে আসবে। এর মধ্যে যদি কাজটা শুরু হয় তা তো খুব ভালো হবে। এরপরে বর্ষা আসবে, তারপরে কি হবে? সরাসরি চলে যাব প্রতিনিধি রাজকুমারের কাছে। রাজকুমার, এখনো পর্যন্ত কোন রকম ব্যবস্থা, কতগুলো পরিবার এফেক্টেড? দেখো অয়নদা, ইতিমধ্যেই কিন্তু 15টি পরিবার ওই এলাকা ছেড়ে অন্যত্র কিন্তু তারা চলে গেছে এই ভাঙনের ভয়ে। এছাড়া কিন্তু এই যে বসন্তকাল, সেই বসন্তকালেও ভাঙন হচ্ছে, বিঘার পর বিঘা জমি নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। যদিও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে বারবার আবেদন করা হচ্ছে, বারবার বলা হচ্ছে, চিঠি করা হচ্ছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। আচ্ছা, এবং আজকে আমরা এই খবর দেখানোর পরেও কিন্তু আমরা যে ফালাকাটা পঞ্চায়েত সমিতি সভাপতি সুভাষ রায়, তার সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনিও জানিয়েছেন যে তিনিও সমস্যার কথা জানেন এবং স্থায়ীভাবে এই সমস্যা কিভাবে সমাধান করা যায় তার চেষ্টা চালাচ্ছেন তিনি, এমনটাই কিন্তু পঞ্চায়েত সমিতির সভাপতি। আমরাও চাই স্থায়ী সমাধান হোক বর্ষার আগে অন্তত। বর্ষা চলে আসলে তো আরো ভাঙনের মধ্যে পড়বেন মানুষ। এটা আমাদের কাছে খবর আছে এবং এটা আমরা পরিদর্শনগুলো দেখছি। এটা চেষ্টা করছি যে যেখান থেকে হোক প্রতিশত যাতে আমাদের সেটা ভাঙনটা করতে পারি এবং এটা ভালো করে সলিউশন করার একটা ব্যবস্থা চলছে। বাড়ি পেতে গেলে আপনাকে কি করতে হবে? আপনাকে তো একটা জমি দেখাতে হবে, যে জমিতে আপনার পাকা বাড়ি হবে। তো সেই জমিতে পাকা বাড়ি হবে, বাড়ির প্রাপককে জ্যোৎস্না পান, তার নামও লেখা আছে। এবার একবার ভাবুন, এই জমিটা যদি পেট্রোল পাম্পের মাঝখানে হয়, মানে এই বাড়িটা যদি পেট্রোল পাম্পের মাঝখানে হয়, হতেই পারে, হবে, সেটাই তো স্বাভাবিক। তার কারণ এই যে জ্যোৎস্না পান, ইনি একজন পেট্রোল পাম্পের মালিকের স্ত্রী। আর পেট্রোল পাম্পের জমিটা দেখানো হয়েছে বাংলার বাড়িতে তার নিজের জমি হিসেবে, বাংলার বাড়ি প্রজেক্টে, আর তার বদলে তিনি টাকা পেয়েছেন। সুকান্ত রয়েছে আমার সঙ্গে। সুকান্ত, কোথাকার ঘটনা, কিভাবে ধরা পড়লো? দেখো তনুদা, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার ক্ষীরপাই পৌরসভার 9 নম্বর ওয়ার্ড এলাকার ঘটনা। এই 9 নম্বর ওয়ার্ডেই রয়েছে একটি পেট্রোল পাম্প, যে পেট্রোল পাম্পের মালিক তার নাম প্রভাত পান, আর তার স্ত্রীর নাম জ্যোৎস্না পান। তিনি কিন্তু উপভোক্তা, তিনি এই হাউসিং ফর অলের বাড়ি পেয়েছেন, অর্থাৎ সরকারি প্রকল্পের বাড়ি পেয়েছেন। সেই বাড়িটি পেয়েছেন কোথায় না, নিজের স্বামীর পেট্রোল পাম্পের সঙ্গে লাগোয়া এই বাড়ি কিন্তু তৈরি হয়েছে। সেখানে দেখা যাচ্ছে সেই নিচুতলা বাড়ি থেকেও আবার দোতলা বাড়ি তৈরি হচ্ছে। এই নিয়ে কিন্তু অভিযোগ করছেন বিরোধীরা যে অনেক প্রাপক যারা পাওয়ার যোগ্য তারা কিন্তু পাচ্ছেন না। কিন্তু একজন পেট্রোল পাম্পের মালিক, শুধু পেট্রোল পাম্প নয়, এলাকার মানুষের দাবি তিনি প্রতিষ্ঠিত ব্যবসায়ী কলকাতার, এবং তারপরেও ক্ষীরপাইয়ের তার পেট্রোল পাম্প রয়েছে। তারপরেও কি করে তিনি তার স্ত্রীর নামে আবাস যোজনার অর্থাৎ সরকারি প্রকল্পের বাড়ি পেতে পারেন, এই নিয়ে অভিযোগ তুলছেন। কিন্তু পৌরসভার চেয়ারম্যান দুর্গাশঙ্কর পান তিনি অবশ্য বলছেন যে ওয়ার্ডের কাউন্সিলররা এই বাড়ি ক্ষেত্রে তারা কিন্তু প্রাধান্য পেয়েছে, তারা যাকে প্রয়োজন তাদেরকে বাড়ি দিয়েছেন। কিন্তু এই নিয়ে আমরা কিন্তু 7 নম্বর ওয়ার্ড, অর্থাৎ যেই ওয়ার্ডের বাসিন্দার
এই প্রভাত পান সেই 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ক্ষীরপাই পৌরসভার ভাইস চেয়ারম্যানের সাথে যোগাযোগ করি। তিনি কিন্তু অবশ্য পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তিনি এই বাড়ি দেননি। তাহলে এই বাড়ি কোথা থেকে হলো? একটা বিষয় একটু স্পষ্ট হতে চাইবো যে জমিতে যে জমি দেখিয়ে বা যে জমির ভিত্তিতে কেউ আবাসের বাড়ি প্রকল্পের টাকা পায় এবং বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেয়ে বাড়ি তুলবে, যদি সেই জমি পেট্রোল পাম্পের জমি হয়ে থাকে, অর্থাৎ পেট্রোল পাম্প দেখিয়ে সেই জমি যদি কেনা হয়ে থাকে, সেই জমির মাঝখানে এই জমি দেখিয়ে আবাস প্রকল্পের টাকা পাওয়া যায়? একদমই অতন্দ্রা, সেই প্রশ্নই আমরা করেছিলাম ওই পেট্রোল পাম্পের মালিক প্রভাত পানের কাছে। তিনি অবশ্য দাবি করেছেন যে পেট্রোল পাম্পের লাগোয়া ওই যে জায়গা, সেই জায়গাটি তিনি তার স্ত্রীকে লিখে দিয়েছেন, অর্থাৎ স্ত্রীর নামে ওই জমি রয়েছে। কিন্তু দেখা যাক তিনি কি বলছেন, একবার শুনবো। সুকান্ত, ক্ষীরপাই যে পেট্রোল পাম্প এই তো আপনার না, আমার না, এটা সিসি পাম্প, আমি একটা পার্সেন্টেজের মালিক। এর সাথেই আপনার একটা আবাস যোজনা বা মানে হাউজিং ফর অল এর বাড়ি হয়েছে, যেটা আপনার স্ত্রীর নামে। যেটা স্ত্রীর নামে, সেটা স্ত্রীর নামে ছোট একটুকু জায়গা আমি তাকে ডোনেট করি। আমার যেহেতু মাটির বাড়ি ছিল, বর্তমানে তাও নেই, আমি বোনের বাড়িতে থাকি, সেহেতু আমার স্ত্রী এখানে একটা আবাস যোজনার বাড়ি পেয়েছে। অনেকে বলছে চেয়ারম্যানের ঘনিষ্ঠ, তার ফলেই পেয়েছে। হ্যাঁ, চেয়ারম্যানের ঘনিষ্ঠ তো এটা সবাই জানে, আমার ব্লাড রিলেশন, কিন্তু চেয়ারম্যান কোনোদিনও আমাকে ঘর দেয়নি, দিয়েছে কাউন্সিলররা, অনেক ফসামত করে পেয়েছি। কি বলছে? খোঁজ নিয়ে জানলাম যে 9 নম্বর ওয়ার্ড থেকে ওর ওই বাড়ি বরাদ্দ হয়েছে। ওর নিজস্ব পুরনো বাড়ি আছে এবং মাটির বাড়ি, সেই বাড়িটাকে ও সংস্কার করবে বলে তখন আপিল করেছিল ওই ওয়ার্ডে। পরবর্তীকালে সেই ওয়ার্ড ওকে একটা বাড়ি অ্যালট করে, সেই মতোভাবেই ওকে দেয়া হয় এবং টাইম টু টাইম আমাদের যা নিয়ম যে ধাপে ধাপে বাড়ি হবে, সেইভাবেই বাড়িটা তৈরি করেছে। কিন্তু বাড়ি তো কমপ্লিট হয়ে গিয়েছে, কারণ হাউজিং ফর অল এর বোর্ড পর্যন্ত লাগানো হয়েছে, কিন্তু সব টাকা এখনো পাইনি, মানে টাকাটা বাকি রেখেছেন ওই কারণে। কারণ আমরা বলেছি যে আমরা আর একটু খোঁজ খবর নেবো। আমরা যেটা জানতাম পুরনো বাড়ি ওর আছে এবং পরিত্যক্ত বাড়িটি ভগ্নদশা, সেইভাবেই ওটা দেওয়া হয়েছে।